কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে উপজেলার প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজনেরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি। বান্দরবানের ৩ উপজেলায় ভোট স্থগিত। রকেট গতিতে ঘুরেছে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতার ভাগ্যের চাকা। ৫ বছরে নগদ অর্থ বেড়েছে ৫০ গুণ, সম্পদ বেড়েছে ১৮ গুণ। বৈশাখের খরতাপে জ্বলছে দেশ, চলতি সপ্তাহে কমার লক্ষণ নেই বলছে আবহাওয়া অফিস। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে চিকিৎসা সেবা দিচ্ছেন না ডাক্তাররা। রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে। আন্দোলন চলতেছে, সকালে এসে দেখতেছে বন্ধ হয়ে আছে। পরীক্ষার জন্য আসছে, এখন পরীক্ষা সব বন্ধ। আজকে যে ওনাদের কার্যক্রম বন্ধ থাকবে এটা আমাদেরকে গতকাল জানায়। এবং দুবাইয়ে হামরিয়া বন্দরে পণ্য খালাস করছে এমভি আব্দুল্লাহ। ২৩ নাবিক সুস্থ, শিগগিরই দেশে পাঠানোর চেষ্টা চলছে জানালো দূতাবাস। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। রকেট গতিতে ঘুরেছে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতার ভাগ্যের চাকা। হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী উপজেলা চেয়ারম্যান হয়ে ৫ বছরে তার নগদ টাকার পরিমাণ বেড়েছে ৫০ গুণ, আর স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১৮ গুণ। কুষ্টিয়ায় রয়েছে তার ৭ তলা ভবন, একাধিক দোকান পাট সহ অসংখ্য জমি। ঢাকাতেও রয়েছে ৩টি ফ্ল্যাট, রয়েছে বিলাসবহুল গাড়িও। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী বর্তমান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার বাৎসরিক আয় ছিল ১,১৫,৫০,০০০। নগদ অর্থের পরিমাণ ছিল ৪,৮৮,৯৮৪ টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১,৯,৪৫,০০০ টাকা। আর তার স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল ১৫ লাখ টাকার মতো। আর তার আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছিল ঠিকাদারি পেশা। তবে এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী আতাউর রহমান আতার ৫ বছরে বাৎসরিক আয় ৩ গুণ বেড়ে হয়েছে ৩,১৩,৭৭,৭৫৪ টাকা। নগদ অর্থের পরিমাণ ৫০ গুণ বেড়ে হয়েছে ২,৮৪,৬১,৮২৬ টাকা। আর সম্পদের পরিমাণ ১৮ গুণ বেড়ে হয়েছে ১৯,৯০,৮৭,৫৮৭ টাকা। তার এই অঢেল সম্পদের উৎস হিসেবে দেখানো হয়েছে ব্যবসা, কৃষিকাজ, বাড়ি ভাড়া, শেয়ার, সঞ্চয়পত্র ও চেয়ারম্যান ভাতা। তবে স্ত্রীর নামে এবার দেখানো হয়নি কোনো সম্পদ। পঞ্চম উপজেলা নির্বাচনে তার হলফনামায় কোনো ব্যাংক ঋণ না থাকলেও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় গাড়ি কেনা বাবদ ৩০,১৬,৯৮২ টাকা ঋণ দেখানো হয়েছে। বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা এবারও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দলীয় প্রধানের নির্দেশ, কেন্দ্রীয় নেতাদের চোখ রাঙানি কোনো কিছুই নির্বাচন থেকে সরাতে পারেনি মন্ত্রী এমপিদের স্বজনদের। এদিকে দলীয় শৃঙ্খলা অমান্য করায় ওইসব এমপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। এছাড়া নাটোরের সিংড়ায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলাওয়ার হোসেন পাশা সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক এমপি পুত্রসহ অন্তত ২৫ প্রার্থী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাটোরের সিংড়ায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অপহরণের শিকার দেলাওয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এদিকে নোয়াখালী ৬ আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলীর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত হয়েছেন। প্রথম দফা উপজেলা নির্বাচনে এমন মোট ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এদিকে কেন্দ্রের কড়া নির্দেশের পরও মন্ত্রী এমপির বেশিরভাগ স্বজনই নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। অন্যদিকে দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরীর ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের ভাই আতাউর রহমান আতা, নরসিংদী পলাশের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খানের সম্বন্ধী শরীফুল হক, বগুড়া সারিয়াকান্দি ও সোনাতলার এমপি শাহাদার মান্নানের ভাই ও ছেলে, এছাড়া পাবনা বেড়ার ডেপুটি স্পিকার শামসুল হক টুটুর ছোট ভাই ও ভাতিজাও সরে দাঁড়াননি।
টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। হিট স্ট্রোকের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চরম অস্বস্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। নষ্ট হচ্ছে ফসল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ উপেক্ষা করেও জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। আর শিশু ও বয়স্করা রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। চুয়াডাঙ্গা থেকে তাপদাহ নিয়ে জানাবেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। আর সেতু, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে? ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি বলছিলেন আর কি, যে সারা দেশের নাই কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু তাপপ্রবাহ চলমান রয়েছে। তো আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে দুপুর 12টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 39.4 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু সকাল 11টার বুলেটিনে আমি বলছিলাম যে আজকে কিন্তু তাপমাত্রা যে খুব বাড়বে তা কিন্তু না, কারণ মূলত আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে, এই তাপমাত্রা না বাড়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে উত্তর অঞ্চলে আকাশের উপরে ভাগে রয়েছে মেঘ আর কি। এই মেঘের কারণে কিন্তু সূর্যতাপ প্রখরতা আজকে মেলে ধরতে পারেনি। এই কারণেই কিন্তু মূলত আজকে কিন্তু চুয়াডাঙ্গা কিংবা তার পার্শ্ববর্তী অঞ্চলে অতটা তাপের প্রভাব নেই। কিন্তু খুলনা থেকে শুরু করে পটুয়াখালী অঞ্চল কিংবা বরিশাল, এই অঞ্চলে কিন্তু আজকে কিন্তু তাপমাত্রা কিন্তু রে করে বেড়েছে। আমাকে এমনটাই চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, আরও জানিয়েছে সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু আবার তাপমাত্রার আগের রূপ কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু বেশ কিছুদিন দীর্ঘায়িত হবে আর কি। এছাড়াও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু বৃষ্টি কামনায় ইস্তেগফার নামাজ আদায় করেছে জেলা উলামা পরিষদ, এবং একই সাথে কিন্তু চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স তারা কিন্তু আজকে বিনামূল্যে শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শহীদ হাসান চত্বরে, এবং তারা এটা জেলার বিভিন্ন হাট বাজারে কিন্তু এই খাবার পানি, শরবত, স্যালাইন মানে একদিন পর বিতরণ করবে, এমনটা আমাকে জানিয়েছে। আরও একটা খবর আছে, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব কিন্তু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে মানে ট্রেন যাত্রীদের জন্য সুপেয় ঠান্ডা খাবার পানি বিনামূল্যে বিতরণ করেছে। এছাড়াও জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু এই যে তীব্র কিংবা কখনো মাঝারি কিংবা তীব্র থেকে মাঝারি এই তাপপ্রবাহে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের এবং খেটে খাওয়ার দিনমজুর যারা তারা। এর মূলত কারণ হচ্ছে সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু 10টা 11টার পরে কিন্তু তাপমাত্রা রে করে বাড়ছে, এবং এটা কিন্তু 3টা থেকে 4টা পর্যন্ত চলমান থাকছে। এই সময়গুলোতে কিন্তু খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষগুলো তারা কিন্তু কাজকর্ম করতে পারছে না। একটু কাজকর্ম করেই কিন্তু তারা হাঁপিয়ে যাওয়ার পরে কিন্তু তারা ছায়া শীতল পরিবেশে জিরিয়ে নেছে। এই কারণে কিন্তু তাদের একেবারে তারা বিপর্যস্ত অবস্থায় আছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। জেসিকা। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, তাপ প্রভাবের খবর জানাচ্ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। টানা খরায় পুড়ে যাচ্ছে ক্ষেতের ফসল। এই অবস্থায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রত্যাশায় খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। খায়রুজ্জামান সেতু, SS সোহান ও নাহিদ হাসান তিতাসের তথ্য ছবিতে জানাচ্ছেন টুম্পা আফরোজ। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে 40 থেকে 42 ডিগ্রিতে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবনে। এ অবস্থায় দাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ইশতিসকারের নামাজ আদায় করছেন মুসল্লিরা। চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ অবস্থায় মঙ্গলবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ইশতিসকারের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। আল্লাহর কাছে গরমের তীব্রতা থেকে বাঁচতে চলে মুনাজাত। তাপমাত্রা পড়ছে, এটা অসহনীয় একটা অবস্থা। তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীর জন্য এবং দেশবাসীর জন্য দোয়া করার উদ্দেশ্যেই আমাদের আজকে এই নামাজ। সকল প্রাণীকুল আজকে কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা দোয়া করেছি, আল্লাহ যেন শান্তির বৃষ্টি দান করে। আমরা যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তাই আল্লাহর কাছে আমরা ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর কাছে আল্লাহর প্রাণা প্রার্থনা করলাম, আল্লাহ দ্রুত আমাদের বৃষ্টি দেয়। বাগেরহাটের মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে ইশতিসকারের এই নামাজে অংশ নেন 5 শতাধিক মানুষ। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী।
কুষ্টিয়ার কুমারখালীর খড়িলার বিলে খোলা আকাশের নিচেও বৃষ্টির আশায় নামাজ আদায় করা হয়েছে। এতে প্রায় 3 শতাধিক মানুষ অংশ নেন। রসুলের পানি হিসাবে আমরা এখানে আসি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়, আল্লাহর কাছে কাগজি মানিতে করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে তার রহমতের আশায় এখানে আমরা এই মাঠের মধ্যে আইছি। পিরোজপুরে দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টির আশায় মঠবাড়িয়ায় ইশতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ভোরে মঠবাড়িয়া উপজেলার পশ্চিম টিকিকাটা গ্রামে এ নামাজ আদায় করা হয়। এ সময় আশেপাশের গ্রামের শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। এই অতিরিক্ত তাপদাহের কারণে মানুষ সহ সকল মাখলুক কীট পতঙ্গ গাছপালা তৌলত কষ্ট পাচ্ছে, তাই আমরা আজকে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করেছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে একটি উপকারী বৃষ্টি দান করেন। এদিকে খুলনায় বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ সকাল 10টায় নগরীর শহীদ হাসান পার্কে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এই নামাজের আয়োজন করে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। চরম অস্বস্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। নষ্ট হচ্ছে ফসল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। দাবদাহ উপেক্ষা করেও জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। আর শিশু ও বয়স্করা রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহ ধরে পড়ছে দক্ষিণ পশ্চিমের জেলা মেহেরপুর। মঙ্গলবার দুপুরে তাপমাত্রা ছড়ায় 38 ডিগ্রি। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। তীব্র দাবদাহে কাজ করতে না পারায় ভাটা পড়েছে রোজগারে। রোডে কোনো লোকজন নেই, রোডের লোকজন নেই, ভাড়া মানুষ বেরোচ্ছে না রোদে। কাজ কাম খুবই মন্দা। তো আকাশে যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো বা সবার জন্য স্বস্তি আসতো। দোকানে আমরা খুব একটা ভাড়া বসতে পারছি না, কেনাকাটা সমস্যা হচ্ছে যেহেতু কাস্টমার আসতেছে না। চুয়াডাঙ্গায়ও দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 38.4 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের মাঝে একটু স্বস্তি দিতে শ্রমজীবী ও পথচারীদের মাঝে শরবত, ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। আমরা আজকের এই কার্যক্রম শুরু করে আমরা অনেক সাড়া পেয়েছি এবং মানুষ সবাই স্বাচ্ছন্দ্যে তারা এসে খাবার স্যালাইন পানিগুলা খাচ্ছে। এই যদি চুয়াডাঙ্গা জেলায় যদি পানি আরও 5 জায়গায় দেয় এইভাবে তাহলে আরও উপকৃত হবে। ধন্যবাদ। এই উত্তপ্ত রোদের মাঝে চুয়াডাঙ্গার মানবিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স যে উদ্যোগটা নিয়েছে একটি চমৎকার উদ্যোগ। উপকূলীয় জেলা পটুয়াখালীতে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকেও ঘটছে মৃত্যু। মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় মারা যান এক পুলিশ সদস্য। গরমে ছড়াচ্ছে রোগবালাইও। শিশু ও বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে শঙ্কা। এবং এই তাপপ্রবাহ থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে ছায়াযুক্ত স্থান নির্ধারণ করতে হবে এবং অপ্রয়োজনীয় বাহিরে মুভমেন্ট না করা এবং রাতের বেলায় বেশি চলাচল করা এবং শিশুদেরকে ঘরের ভিতরে রাখা। এ অবস্থায় তীব্র তাপপ্রবাহ আরও সপ্তাহখানেক অব্যাহত থাকার আভাস দিলেন আবহাওয়া পর্যবেক্ষক। আজকে পটুয়াখালীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতা আরও 7 থেকে 8 দিন অব্যাহত থাকবে বলে আমরা ধারণা করতেছি। দাবদাহে ফসলহানি থেকে রক্ষা পেতে সংশ্লিষ্টরা দিচ্ছেন পরামর্শ। আমরা কৃষকদেরকে বলেছি আপনারা বোরোর ক্ষেতে পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন, কমপক্ষে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ মাঠে পানি রাখবেন। সম্ভব হলে সকালবেলা মাঠে খেতে পানি ঢুকাবেন এবং বিকেলবেলা পানিটাকে আবার ছেড়ে দিয়ে পরদিন আবার নতুন পানি দিয়ে ক্ষেতটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আগামীতে তাপমাত্রা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র দাবদাহে জেলায় বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও ভাইরাস জ্বরে আক্রান্ত রোগী। হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই শিশু। চিকিৎসকের অপ্রতুলতায় সেবা দিতে খেতে হচ্ছে হিমশিম। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। সহকর্মী রফিক মজিদ, রফিকুল ইসলাম ও এস সোহানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় বাড়ছে নানা ধরনের রোগবালাই। শেরপুর জেলা সদর হাসপাতালে চিত্র এটি। এখানকার হাসপাতালে প্রতিদিনই আসছে রোগী। শিশু ওয়ার্ডে 40 শয্যার বিপরীতে ভর্তি থাকছে প্রায় 2 শতাধিক রোগী। প্রচন্ড ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে আপনার বুধবারের রাত্রে ভর্তি করা হয়েছিল বাচ্চাটা। করার পরে এখন বর্তমানে আল্লাহর রহমতে চিকিৎসা ভালো হয়েছে। জ্বর উঠছে 1 লাগা জ্বরে 3 দিন, জ্বর কমে না, ওষুধ খাওয়ানোর পরে এই জায়গা নিয়ে এসে পরে ভর্তি করা হয়েছে। বুধবারের দিন আমি মেডিকেলে নিয়ে ভর্তি করছি। আল্লাহ না করেন মোটামুটি সুস্থ, এখনো
চিকিৎসা চলতেছে। রোগীর চেয়ে চিকিৎসকের অপ্রতুলতায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এত রোগীর চাপ আমাদের, কিন্তু 250 শয্যার হসপিটাল, কিন্তু সেখানে শিশু রোগী আছে 200। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একই চিত্র, তিল ধারণের ঠাঁই নেই শিশু বহির্বিভাগে। মানবিকভাবে দেখা দরকার, ওই কথাটা তারা শুনে না। যা বারবার বলতে চাই, ওনারা বলতেছে যদি সম্ভব না হয় অন্য জায়গায় চলে। এত কেন কথা বলেন? কারণ ছোট ছোট বাচ্চা এখানে আছে, অনেকে আছে 4 মাসি বাচ্চা নিয়ে আসছে, 3 দিনকার বাচ্চা নিয়ে আসছে, মানে এখানে অনেক গরম। 3 জনের পক্ষে আসলে প্রতিদিন 350 থেকে 400 রোগী দেখা অনেক কষ্টকর। আর ইতিমধ্যে যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে চলতেছে, রোগীদের চাপ আস্তে আস্তে বাড়তেছে, সেই ক্ষেত্রে আরও কষ্টসাধ্য। তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে বাগেরহাট 250 শয্যা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। 30 শয্যার বিপরীতে এখানে ভর্তি এখন 87 জন। আজকে 8 দিন আমরা এখানে আছি, এখন আমার বাচ্চা অনেক সুস্থ। পাতলা পায়খানা হয়েছে, তারপরে পাতলা পায়খানা কমেছে, তারপরে টাইফয়েড আল্লাহর রহমতে ভালো হয়েছে, এখন রক্ত দিতেছে, রক্ত শূন্যতা। জেলার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের চাপ। এই অবস্থায় তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশেষ করে শিশুদেরকে ঘরে রাখার জন্য অনুরোধ থাকলেও প্রয়োজন ছাড়া বের না হয় এবং প্রচুর পরিমাণ পানি এবং জলীয় খাবার গ্রহণ করার পরামর্শ। তীব্র দাবদাহে সুস্থ থাকতে শিশু সহ সবাইকে বেশি করে পানি সহ তরল খাবার পরামর্শ বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চট্টগ্রামের জনজীবন। গরমের দাপটে গ্রাম থেকে শহর সবখানে নাজেহাল অবস্থা। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং। এর থেকে কিছুটা স্বস্তি পেতে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছে মানুষ। চাহিদা বাড়ায় ফ্যান ও চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অভিযান চালানো হচ্ছে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে সহকর্মী AKM নাজিমের রিপোর্ট। একদিকে তীব্র গরম, আরেকদিকে লোডশেডিং। নাকাল অবস্থায় পড়েছে মানুষ। চাহিদা বেড়েছে ফ্যান, চার্জার ফ্যান, বাতি এবং IPS এর। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রামের রাইফেল ক্লাব ও রিয়াজউদ্দিন এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফ্যানের দাম বাড়ানোয় 2 দোকানিকে 25,000 টাকা জরিমানা ও অন্য দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে নজরদারি অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। তারা বলছে যে ইম্পোর্টাররা দাম বাড়িয়ে দিচ্ছে, তো ইম্পোর্টাররা দাম বাড়িয়ে দিলে ওনাদের সেই ক্রয় ভাউচার থাকবে। সেই ক্রয় ভাউচার কিন্তু আমরা যে প্রতিষ্ঠানকে জরিমানা করেছি দেখাতে পারিনি। যে এই প্রতিষ্ঠানটা দেখেন, এই প্রতিষ্ঠানেও আমরা দেখলাম যে ওনাদের মূল্যে খুব বেশি তারতম্য আমরা দেখিনি, কিন্তু ওনারা আমাদেরকে ক্রয় ভাউচার দেখাতে পারেননি। এদিকে চাহিদা বাড়ার কথা স্বীকার করলেও দাম বাড়ার জন্য পর্যাপ্ত যোগান না থাকাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। ক্রয় ভাউচার দায় রাখে নাই, সেটা অপরাধ। সেই অপরাধের হিসাবে আমি জরিমানা করেছি। এটা যে ফ্যানটা কিনছে 1300 টাকা, এখন ঢাকাতে আজকে বলছে 1800 টাকা, আজকে বলছে আজকে 1800 টাকা। তো আমাদের সেই আমরা অবশ্যই আমাদের এখানে লাভ কমে করে, বেশি করে না, লাভ কম করে, কিন্তু ফ্যানের দাম ইম্পোর্টার বাড়াইছে, এই হিসাবে বাড়তি রেটে বিক্রি করতে হয় আমাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মিদশা থেকে মুক্তির 9 দিন পর সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে নোঙর করেছে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। ক্যাপ্টেন সহ 23 নাবিক নিয়ে সোমবার সন্ধ্যায় দুবাইয়ের তীরে দেখা পায় জাহাজটি। এ সময়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অবশ্য ভিসা ও আইনি জটিলতার কারণে শিগগিরই ফেরা হচ্ছে না দেশে। আপাতত তারা জাহাজেই অবস্থান করবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে তীরের দেখা পেল সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ আল হামেরিয়া বন্দরের জেটিতে নোঙর করেছে স্থানীয় সময় সোমবার রাত 9টার দিকে। ক্যাপ্টেন সহ 23 নাবিককে বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশি দূতাবাস ও KSRM গ্রুপের DMD শাহরিয়ার সহ 15 সদস্যের প্রতিনিধি দল। নাবিকরা পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্য। জিম্মিদশার সেই ভয়ঙ্কর পরিস্থিতি তুলে ধরেন নাবিকরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন MV আবদুল্লাহর ক্যাপ্টেন। সবাই সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে
কৃতজ্ঞ প্রকাশ করছি। এর আগে সোমবার সকালে চট্টগ্রাম থেকে মালিকপক্ষ দুবাই পৌঁছালে জাহাজটিকে আনুষ্ঠানিক বরণের কার্যক্রম শুরু হয়। বিকাল 4টায় সংবাদ সম্মেলনের পর স্থানীয় বাংলাদেশ মিশন কর্মকর্তা ও মালিকপক্ষের লোকজনের নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। কারণ তারা কিন্তু সরাসরি কেউই এখানে এই বন্দরে অবতরণ করতে পারবেন না, যেটা আন্তর্জাতিক যে রীতিনীতি রয়েছে যে সমস্ত কমার্শিয়াল ভেসেল অপারেট করার জন্য। তারা কার্গোতে শিপেই থাকবেন, আর যারা যেতে চান তাদের জন্য আমরা ভিসার ব্যবস্থা করছি, তারা দেশে ফেরত যাবে। বাংলাদেশের মিশন কর্মকর্তারা জানান নাবিকরা সুস্থ রয়েছেন, তবে তাদের দেশে ফেরা নিয়ে রয়েছে আইনি ও ভিসা জটিলতা। প্রথম দুজন নাবিক উড়োজাহাজে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। ভিসা জটিলতা শেষ হওয়ার পরই জানা যাবে কবে নাগাদ 23 নাবিক দেশে ফিরতে পারবেন। সেই পর্যন্ত থাকবেন জাহাজেই। আমরা প্রত্যেকটি নাবিকের সাথে কথা বলেছি, তারা সুস্থ আছে, তাদের মনোবল যথেষ্ট চাঙ্গা আছে। 23 জনের কেউই বাংলাদেশে ফিরে যাচ্ছেন না, তারা সবাই এই জাহাজেই থাকছেন। গেল 12 মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে আসার পথে KSRM গ্রুপের বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ে 31 দিন জিম্মি দশার পর গত 13 এপ্রিল মুক্তিপণের মাধ্যমে ছাড়া পান 23 নাবিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের রুমা উপজেলার মুনলাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানকালে নিহত KNF সদস্যের পরিচয় মিলেছে। নিহত লাল রেম রুয়াত বমের বাড়ি সুংসং গ্রামে। তবে লাল রেম KNF এর রাজনীতি বা সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন না বলে সামাজিক মাধ্যমে দাবি করেছে KNF। গেল সোমবার ISPR এক বিজ্ঞপ্তিতে কুকি চীন ন্যাশনাল আর্মির ওই সদস্যের মৃত্যু ও অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করে। ঘটনার পর মুনলাইপাড়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ আনা হয় বান্দরবান সদর হাসপাতালের মর্গে। বান্দরবানের রুমা থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 7 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতিও। মঙ্গলবার বিকেলে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ SM এমরান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা সবাই রুমা উপজেলার মুনলাইপাড়া ও বান্দরবান সদর উপজেলার লাইমিপাড়ার বাসিন্দা। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে ভান মুন্নুয়াংবমকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে তারা। একই সঙ্গে ক্লাস পরীক্ষাও বর্জন করে। শিক্ষার্থীদের অবরোধের মুখে কাপ্তাইয়ের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে মানুষ। সোমবার 2 শিক্ষার্থী নিহত ও 1 শিক্ষার্থী আহতের ঘটনায় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। এদিন বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাস চাপায় নিহত হয় মোটরসাইকেল আরোহী চুয়েটের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। আহত হয় জাকারিয়া হিমু নামে আরও 1 শিক্ষার্থী। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে রোড মার্চ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। ভারতের আগ্রাসনে সরকারের নতজানু নীতির প্রতিবাদে 21 এপ্রিল রাজধানী ঢাকা থেকে এই রোড মার্চ শুরু হয়। দুপুরে রংপুরের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে ফের তিস্তার ডালিয়া ব্যারেজ অভিমুখে রোড মার্চ যাত্রা করে। সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদীতে 10,000 কিউসেক এর বিপরীতে
শুষ্ক মৌসুমে মাত্র 500 কিউসেকের বেশি পানি থাকে না। ফলে দিন দিন এই নদী সরু নালায় পরিণত হয়ে নদীবেষ্টিত চরগুলোর অনাবাদি মরুতে পরিণত হচ্ছে। এতে বিরূপ প্রভাব পড়েছে এই অঞ্চলে প্রায় 2 কোটি মানুষের জীবনযাত্রায়। অবিলম্বে তিস্তা নদীর পানি ন্যায্য হিস্সা আদায়ের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। অফিস সহকারী হিসেবে মাস্টার রোলে খুলনার আধুনিক রেল স্টেশনে নিয়োগ পেয়েছেন শফিউর বাশার জিহাদ। তবে চাকুরিতে যোগ দিতে এসে বিপাকে পড়েন তিনি। জানানো হয় তার নিয়োগপত্র ভুয়া। এদিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতারক চক্র এরই মধ্যে রেলওয়েতে চাকুরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সহকর্মী নূর ইসলাম রকির তথ্য ও প্রতিবেদন জানাচ্ছেন সালমা জাহান। সোমবার বেলা 12টার পর রূপসা থানার কাজদিয়া গ্রামের যুবক জিহাদ চাকুরিতে যোগদানের উদ্দেশ্যে তার মামি স্বর্ণালী বেগমকে সাথে নিয়ে আসেন খুলনার আধুনিক রেল স্টেশনে। এরপর নিয়োগপত্রটি রেল স্টেশন মাস্টারকে দেখালে তিনি নিয়োগপত্রটি ভুয়া বলে জানান। অথচ রেলওয়ের এই নিয়োগের জন্য প্রতারক চক্রকে টাকা দিয়েছে জিহাদ। শুধু জিহাদ নয়, এরকম আরও অনেকের কাছ থেকে প্রতারক চক্রটি হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। জানা যায় ফেসবুকে রেলওয়ে নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। এরপর হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে হয় সকল যোগাযোগ। প্রার্থীদের কাছ থেকে সকল কাগজপত্র নেওয়া এবং বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার পর যোগাযোগের নম্বরটি বন্ধ করে দেয় প্রতারক চক্রটি। এমনভাবে প্রতারক চক্র অনলাইনের মাধ্যমে লুটে নিচ্ছে সাধারণ মানুষের টাকা। ফেসবুকে নিয়োগ পেয়ে ওইখান থেকে আমি অফিস সহকারী পদে আবেদন করেছি। আবেদন করার পর আমার কাছে 1050 টাকা চাই। সেই বাবদ আমি 1050 টাকা দেওয়ার পূর্বে আমার কাছে আরো 5000 টাকা চাই ইউনিফর্মের জন্য। সেভাবে 5000 টাকা দিছি। আমাকে বলেছে যে আগামী 21 তারিখ তোমার খুলনা রেল স্টেশনে এসে তোমার কাগজপত্র বুঝাই দেওয়া হবে ও 22 তারিখ থেকে তোমার কর্মস্থল খুলনাতে হবে। টাকা নিয়েছে তার পরিচয় থেকে সে প্রধান কার্যালয়ে চাকরি করে, নাম হচ্ছে ইকবাল। ভুক্তভোগী স্বজন বলছেন বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। বলেছে 5000 টাকা প্রথমে দিয়েছে, একবার দিয়েছে 1050 টাকা, পরে আবার কালকেরা 1200 টাকা চাইছে যে আমরা আসবো সবাই, আরো 22 জনের চাকরি দেবো, তুমি 1200 টাকা পাঠাও। স্টেশন মাস্টার বলছেন রেলওয়ে চাকুরি সরকারি নিয়োগ বিধি অনুযায়ী হয়ে থাকে। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য সতর্ক থাকারও কথা বলেন তিনি। রেলের চাকরি যে আমাদের সরকারি নিয়োগ বিধি আছে সেই মোতাবেকই এটা সম্পন্ন হয়ে থাকে। তো সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেদিকে আমি সকলের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে বলবো। আর রেলওয়ে পুলিশ বলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসছে রূপসা থেকে, তাকে নাকি সে বিকাশের মাধ্যমে তাকে 7,000 টাকা দিছে ভুয়া, তাদের ভুয়া নিয়োগ করতে দিয়েছে। জানাই যে এটা তো ভুয়া। পরে লোকজন তাকে থানায় নিয়ে আসে, কিন্তু অফিসার ইনচার্জ বর্তমানে সাক্ষী দিতে আছে কোর্টে। উনি আসার পরে আইনগত ব্যবস্থা যা হয় তা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। শর্ত না মানা সহ নানা কারণে গেল বছরের জুলাইয়ে সিলেটের 3টি টোল প্লাজার ব্যবস্থাপনার দায়িত্ব থেকে বাদ পড়ে এশিয়ান ট্রাফিক অ্যান্ড টেকনোলজি এটিটি। এরপর যানবাহন থেকে অর্থ আদায়ের দায়িত্ব নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু আদায় করা অর্থের যথাযথ হিসাব না রাখা সহ বিস্তর অভিযোগ টোল প্লাজাগুলোয়। সিলেটের 3 টোল প্লাজা ঘুরে সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্ট। সিলেট ঢাকা মহাসড়কের শাহপরান, শেরপুর ও ফেন্সুগঞ্জ টোল প্লাজায় প্রতিদিন এভাবে আদায় করা হচ্ছে লাখ লাখ টাকা। কিন্তু টাকা রেখে হাতে ধরিয়ে দেয়া এসব রসিদে নেই গাড়ির ধরন অনুযায়ী আদায়কৃত অর্থের কোনো নির্দিষ্ট চিহ্ন বা হিসাব। আদায়কারী স্বাক্ষর এখানে মানে দস্তখত, তাতে দস্তখত দেয় নাই। ফেন্সুগঞ্জ আছে, লামাগাজি আছে, এখানে আছে, প্রায় ওরকমই দেয়। রসিদে নেই সিলমোহর ও আদায়কারী কর্তৃপক্ষের স্বাক্ষরও দেয় না। এটাও আজকে দিল, মনে করে আপনারা অন্য চেক করে করি, এ বাস্তব জায়গা চেক করে করি যে দিছে, আমি এটা কোনোদিন দেয় না। তো তাদের কোনো সিন্ডিকেট আছে, এটা এই টাকা মানে আমার মনে হচ্ছে যে সরকারে এই টাকা পায় না। গেল বছরের জুলাই থেকে এশিয়ান ট্রাফিক অ্যান্ড টেকনোলজি এটিটিকে বাদ দিয়ে সিলেট ঢাকা মহাসড়কের শাহপরান ও শেরপুর টোল প্লাজা, সিলেট ফেন্সুগঞ্জ মৌলভীবাজার সড়কের ফেন্সুগঞ্জ টোল প্লাজায় যানবাহন থেকে টাকা আদায় করছে সড়ক বিভাগের লোকজন। তবে সরকারি নিয়োগের বাইরে অন্যদেরও দেখা যায় তুলতে। আপনি কি সরকারি চাকরি করেন? জি না। তাহলে মানে কিভাবে আপনার বেতনটা কিভাবে হয়?
এটা আমরা জানি না, আমরা নতুন আইছি এখন। আধারকারী স্বাক্ষর বলতে আমাদের কম্পিউটারের টেকনিক্যাল একটা সমস্যার কারণে আমরা কম্পিউটার স্লিপ দিতাম পারলাম না দিন থেকে, নাইলে আমরা কম্পিউটার স্লিপ দিয়ে দিলাই। হাতে রাতে অনিয়ম ধরে ফেলায় দেশ টেলিভিশনের ক্যামেরা দেখে দরজা বন্ধ করে দেন শাহপরান টোল প্লাজা ম্যানেজার। অনেকক্ষণ অপেক্ষার পর দৈনিক আদায় করা অর্থের হিসেব ও নিজেদের পদ পদবি নিয়ে কথার খেই হারিয়ে ফেলেছিলেন এই ব্যক্তি। প্রতিদিন কালেকশন এটা আমাদের আত্মহানা, এটা এক্সচেঞ্জ স্যারে সেই হিসাব করে নিয়ে যান, ওনার আন্ডারে থাকে। প্রতিদিন রাত আসেন উনি, কার্ড দিয়ে আসেন উনি, হিসাব করে উনি নিয়ে যান। এটা হয়তো আজকে লিখতে পারিনি, ওর জন্য লিখতে পারে না, ইয়ে করছে না। আধারকারী স্বাক্ষর থাকবে না, আধারকারী স্বাক্ষর নাই, সিল নাই। এটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন? আমরাও টুল দিছি, আমাদের সাথে তুমি দিছো নি? অনেকেই দিছে, অনেক গাড়ি থেকে এরকম দিচ্ছে। প্রতিদিন সিলেটের এসব টোল প্লাজা দিয়ে ৬,০০০-এর বেশি যানবাহন চলাচল করছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত যানজট লেগে থাকে এবং এই যানজট নিরসন করতে হাইওয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন ৩,০০০, ৩,০০০, ৬,০০০ গাড়ি চলে ঢাকা সিলেট মহাসড়কে এবং অনেক সময় ট্যুরিস্টের চাপ থাকলে এটা অনেক বেশি বেড়ে যায়, বা ঈদের সময় দেখা যাবে এই চাপটা অনেক বেশি বেড়ে যায়। সেই হিসাবে সরকারি কোষাগারে জমা দেওয়া টাকার অঙ্ক বেশি হওয়ার কথা থাকলেও হিসেবে আছে বড় গড়মিল। অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে যদি আমরা পাই তাহলে ওই সময়ে কে ওইখানে ডিউটিতে ছিল তার বিরুদ্ধে তাকে আমরা সরাইনি বা তার বিরুদ্ধে ব্যবস্থা। অর্থ আদায়ে বিস্তর অনিয়মের অভিযোগ উড়িয়ে না দিয়ে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরের সিংড়ায় পুকুর কেটে মাটির ব্যবসার জন্য গদাই নদীতে দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বাঁধটি অপসারণে নদীর পানি প্রবাহ ঠিক থাকার পাশাপাশি হাজারো কৃষকের জমির ফসল রক্ষা হবে বলে খুশি এলাকাবাসী। এই ঘটনায় সাবেক আওয়ামী লীগ নেতা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সিংড়া উপজেলা প্রশাসন। সিংড়ার নলবাতা এলাকায় পুকুরের মাটি বহনের জন্য গদাই নদীতে দেয়া হয় অবৈধ মাটির বাঁধ। নদীতে পানি প্রবাহ বন্ধ করে নদীর মধ্যে রাস্তা নির্মাণের জন্য অবৈধ বাঁধ অভিযান চালিয়ে অপসারণ করেন সিংড়া উপজেলা প্রশাসন। বাঁধ অপসারণে নদীর পানি প্রবাহ ঠিক রাখার পাশাপাশি হাজারো কৃষকের জমির ফসল রক্ষা হবে বলে খুশি এলাকাবাসী। মেম্বার সাহেব আমাদেরকে ডাকে নিয়ে আসলো, আসার পর সে বলছে যে ঘটনা হচ্ছে এখানে সরকারি জায়গা, এখানে যদি বাধা হয় তাহলে আমরা হয়তো বা দেখা যাচ্ছে যে ডিবের পানিটা নিয়ে আসলে পরে আমাদের খুব সমস্যা দাঁড়াবে, তাই এখানে বাঁধা যাবে না। আপনারা যদি কারণ এই বাঁধ দেওয়ার কারণে এই জমির ফসলগুলো নষ্ট হয়ে যেত, তবে আপনারা তো বাঁধে উঠা দিয়েছেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। কারণ জনগণের সুবিধা আবার আগের মতো ফিরে আসছে। প্রভাবশালীরা পুকুর কেটে মাটির ব্যবসার জন্য রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গদাই নদীতে অবৈধ বাঁধ দেয় তাদের নোটিশ দেয় উপজেলা প্রশাসন। এরপর গেল 19 এপ্রিল সিংড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সহ 3 জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করে উপজেলা ভূমি অফিস। মাটি অপসারণের জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়, কিন্তু তারা আমরা আবার সহকারী কমিশনার ভূমি সহ সরজমিনে আবার পুনরায় আসি, তখন তারা মাটি আর সরাতে রাজি না এবং তারা এখানে আর মোবাইল করার পরে তারা এখানে আর আসে নাই। তখন স্যারের স্যারকে জানালে আলাপ আলোচনা করার পরে স্যার মামলা করার পরামর্শ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দখলদারদের হাত থেকে জনস্বার্থে বাঁধ অপসারণ করা হয়েছে। কিন্তু প্রশস্ত একটা বাঁধ দেওয়া হয়েছিল, মানে এটা মূলত তারা বাঁধ দিয়ে একেবারে রাস্তা করে সমান করে ফেলেছিল ওই দিকের। পরবর্তীতে আমরা নিজ খরচে এই বাঁধটি অপসারণ করেছি জনস্বার্থে, যেন এই পানির ফ্লোটা বন্ধ না হয়, কারণ এই পানির ফ্লোটা বন্ধ হয়ে গেলে বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ অবস্থা হবে। বাঁধ অপসারণে নদীর পানি প্রবাহ ঠিক রাখার পাশাপাশি হাজারো কৃষকের জমির ফসল রক্ষা হবে বলে খুশি এলাকার জনসাধারণ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ, পশু পাখি ও প্রকৃতি। প্রচণ্ড গরমে জনজীবন ও ফল ফসলের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত প্রায় 2 সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়ায় একদিকে গরমে নাকাল জনজীবন, অন্যদিকে ভুট্টা, মরিচ, ঢেঁড়স ও বোরো ধান সহ বিভিন্ন ফসলের উপর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসেও নেই বৃষ্টির সম্ভাবনা। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈশাখ মাসের সপ্তাহ পেরোলেও জেলায় নেই বৃষ্টির দেখা। দাবদাহে জনজীবনে যেমন নেমে এসেছে স্থবিরতা, তেমনি বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হওয়ার উপক্রম।
দিতে হচ্ছে অতিরিক্ত সেচ, বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। প্রখর রৌদ্রে একবার সেচ দেওয়ার সাথে সাথে আবারও খেতে ধুলাময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সেচের অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির। এ অবস্থায় ফসল নিয়ে হতাশা ও দুশ্চিন্তায় কৃষক। জেলার বিভিন্ন সবজি খেতে গিয়ে দেখা যায় কৃষক অতিরিক্ত দাবদাহ থেকে ফসল রক্ষায় অতিরিক্ত সেচ, কীটনাশক সহ নানাবিধ পন্থা অবলম্বন করছেন, তবে খুব একটা কাজে আসছে না। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ফলন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পানি ঘুমলেও নাই, লাগুও নাই, আমরা মতো বাঁচতেছে না। বৃষ্টির কারণে আমরা সবাই অভাবে পড়িয়েছি। সারের দাম, মনে করেন ইয়ের দাম, এখন পানি দিতে হচ্ছে, সেচের দাম এখন মনে করেন ঘন্টায় দেওয়া অনেক বেড়েছে 180 টাকা করিয়া, তাতে তো আমাদের অনেক ক্ষতি হচ্ছে। নাই পোকা বেশি, তারপর বলা শ্যালো দিয়ে পানি দেওয়া লাগে, ভুট্টার খরচ বেশি, লস হয়ে যাবে। বৃষ্টি নেওয়ার কারণে মানে পোকাটা বেশি হয়েছে। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছেও। চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে, পাশাপাশি বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। যেহেতু উচ্চ তাপমাত্রা বিরাজ করছে, আমরা সেক্ষেত্রে যেসব ক্ষেত্রে পানি রসের ঘাটতি রয়েছে সেসব জায়গায় আমরা সেচ প্রদানের কথা বলছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের পাশে থেকে এই বর্তমান যে তাপপ্রবাহ বিরাজমান তার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে উপজেলার প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজনেরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি। বান্দরবানে 3 উপজেলায় ভোট স্থগিত। রকেট গতিতে ঘুরেছে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতার ভাগ্যের চাকা। 5 বছরে নগদ অর্থ বেড়েছে 50 গুণ, সম্পদ বেড়েছে 18 গুণ। বৈশাখের খরতাপে জ্বলছে দেশ, চলতি সপ্তাহে কমার লক্ষণ নেই বলছে আবহাওয়া অফিস। বৃষ্টির জন্য জেলায় জেলায় নামাজ ও প্রার্থনা। দুই চিকিৎসকের ওপর হামলা প্রতিবাদে চট্টগ্রামে চিকিৎসা সেবা দিচ্ছেন না ডাক্তাররা। রোগী ও স্বজনদের দুর্ভোগ চরমে। কর্মচারীদের আন্দোলন চলতেছে, সকালে এসে দেখতেছি বন্ধ হয়ে আছে। পরীক্ষার জন্য আসছে, এখন পরীক্ষা সব বন্ধ। আজকে যে ওনাদের কার্যক্রম বন্ধ থাকবে এটা আমাদেরকে গতকাল জানায়। এবং দুবাইয়ে হামরিয়া বন্দরে পণ্য খালাস করছে এমভি আব্দুল্লাহ। 23 নাবিক সুস্থ, শিগগিরই দেশে পাঠানোর চেষ্টা চলছে জানালো দূতাবাস। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার।